বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল। পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসপি, এপিবিএন সহ রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবগণের সই করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের কথার বিষয়ে জানানো হয়েছে। এরপর জানাবো, শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী বললেন, মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে আত্মীয় হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে প্রশ্ন করায় ক্ষেত্রে আরও পেশাদার হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ তিনি শেখ হাসিনার আত্মীয়, আবার বিএনপির দালাল। এদিকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের রায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে বললেন গোলাম পরোয়ার। সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের রায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দেশে 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোটের রায় দিয়েছে, অথচ এই সরকার সেটিকে গড়িমসি করছে। বিএনপি তারেক রহমানের ইচ্ছা হচ্ছে তিনি পরপর 2 বার প্রধানমন্ত্রী থাকতে চান। একটানা তিনি 2 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, সেই আশা হচ্ছে তারেক রহমানের। মূলত তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, দেশের মানুষ মাত্র 5 মাসেই অতিষ্ঠ। তাহলে 10 বছর কিভাবে তাকে সহ্য করবে সেটি দেখার বিষয়। এবারে জানাবো, আমারে দেখানো খরচ অবাস্তব বললেন রাবি শিবির সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু সাধারণ সম্পাদক জে সালাউদ্দিন আমার দাপ্তরিক ব্যয় হিসেবে যে 3,70,000 টাকার হিসাব দিয়েছেন তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদ ফয়সাল। তার মতে, সামগ্রিক ব্যয়ের কথা বলে জেস মূলত নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন। এবং সর্বশেষ জানাবো, ভারতে মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ। ভারতে আদিবাসী সম্প্রদায় সহ খ্রিস্টান, মুসলিম সহ যারাই রয়েছে তাদের সবার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেটি আসলে এই মুহূর্তে ভারতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জাতিসংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ঘটনা আসলে ঘটতে দেয়া যাবে না, কারণ ভারতের নরেন্দ্র মোদীর মতো সন্ত্রাসী ক্ষমতা আসার পরই মূলত ভারতে মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান নির্যাতন অনেক অংশে বেড়ে গেছে। এই বিষয়গুলো সবাইকে নজরদারিতে রাখতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল। পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসপি বা এপিবিএন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদের সই করা পৃথক 3 প্রজ্ঞাপনে এই রদবদলের কথা বলা হয়েছে। একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের বা ডিআইজি মোহাম্মদ হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক
পরিচালক বা ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। অতীতে আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূস বিএনপির মনোনীত একজনকে আসলে দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই লোকটি ব্যর্থ হওয়ার কারণে অবশেষে ডিএমপির কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল এবং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছিল। আসলে বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে বর্তমান সরকার আসার পরই ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদকে সরিয়ে দেওয়ার পরই সারা দেশে আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা আরও চরম আকারে নস্যাৎ হতে শুরু করেছে। এটাই বর্তমান সরকারের ব্যর্থতার বড় নমুনা হিসেবে আবির্ভূত হচ্ছে। আসলে বর্তমান সরকার যে কি করতে চায় সেটা হয়তো তিনি নিজেও আন্দাজ করতে পারছেন না। সরকার এতটাই ব্যর্থ হয়ে গেছে যে দেশে এই মুহূর্তে মাত্র 6 মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয়তা অতীতে কোনো সরকার হয়েছে কিনা সেটি আসলে বলা কষ্ট। মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। বর্তমান সময়ে তথ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। এজন্য আজ আন্দালিব রহমান পার্থকে নিয়ে এক প্রশ্ন তুলেছেন সাংবাদিক। তিনি বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আত্মীয়। এক্ষেত্রে বাংলাদেশের তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ তিনি মূলত এরপরই সাংবাদিককে বলেন যে আপনার কথাটি প্রফেশনাল হওয়া উচিত ছিল, কারণ এখানে আমি বসেছি শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়, এখানে আমি আমার দল থেকে এসেছি এবং আমি বিএনপির সঙ্গে জোট করেছি। তো অনেকে আবার বলা বলি করছে যে দেশে এত মেয়ে থাকতে তাহলে আপনি শেখ পরিবার এত বিরোধী, তাহলে তাদের মধ্যে বিয়ে করতে কেন গিয়েছিলেন? সেখানে আবার অনেকে বলা বলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে আন্দালিব রহমান পার্থকে নিয়ে সবাই বলা বলি করছে যে ইনি হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আবার বিএনপির সঙ্গে সম্পর্ক, আবার আওয়ামী লীগের মেয়ে বিয়ে করে তাদের বিরুদ্ধে কথা বলে। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কথাই বলতে হবে তাহলে তাদের মেয়েকে বিয়ে করে কেন তাদের বিরুদ্ধেই কথা বলছে? বিষয়টি আসলে আন্দালিব রহমান পার্থ তিনি হয়তো বিষয়টি সবার নজরে এনেছেন, এ কারণেই তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বলে জানা গেছে। আসলে বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম চলছে তাতে করে আন্দালিব রহমান পার্থ তাকে অতীতে আমরা যেভাবে ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু তার কথা টিউন শুনে মনে হচ্ছে তিনি এখন আগের মতো নেই, তিনি দাম্ভিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন। তা না হলে যাদের কাঁধের উপরে ভর করে তিনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তাদের বিপক্ষে দাঁড়িয়ে তিনি বলছেন তাদের নাকি জুলাই ছাড়া পরিচয় নেই। তো তাদের জুলাই ছাড়া পরিচয় নেই, তাদের তো আপনার মতো বয়স হয়নি, আপনার মতো তারা মুরব্বী নয়, তাদের বয়স হচ্ছে মাত্র 20 বছরের। সুতরাং তারা 17 বছর শেখ হাসিনার এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে, এটি তাদের বড় গুণ এবং আপনারা সেখান থেকে বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় বসেছেন, লজ্জা তো আপনাদেরই থাকা উচিত। সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের রায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে অভিযোগ জামাতে ইসলামের। বিএনপি সরকার যে সংবিধানের দোহাই দিচ্ছে 17 বছর শেখ হাসিনা যে সেই সংবিধানের আলোকেই তিনি ক্ষমতায় ছিলেন, অথচ তখন তো দেখা গেল না বিএনপির এই সংবিধানের চর্চা করতে। যখন শিক্ষার্থীরা সংবিধান ভেঙে দিয়ে যখন শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো তখনও কিন্তু বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হলো, তখন কিন্তু তারা কোনো কিছুই বলেনি। অথচ এখন এই বিএনপি সংবিধানে দোহাই দিচ্ছে, অথচ 70% গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে তারা যে ধরনের ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে সেটা সবার জন্য আরও বেশি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। বিএনপি সরকার এত অল্প দিনে এত অজনপ্রিয় হয়েছে সেটা আসলে কেউই এই মুহূর্তে বলতে পারছে না।
এটা বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে জানিয়েছেন গোলাম পরোয়ার। তিনি আরও জানান, বিষয়গুলো আমরা দেখছি এবং আমরা মনে করি এখনই এসব বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাছাড়া বিএনপির এই অত্যাচার আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা ৭০% জনগণের রায়কে অগ্রাহ্য করে যে কর্মকাণ্ড চালাচ্ছে সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় তখন তো তাদের এই সংবিধান ছিল না। যদি সংবিধান থাকতো তাহলে তো সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সংবিধান অনুযায়ী আসলে বাংলাদেশে কিছু হচ্ছে না। সুতরাং এই গণভোট বিএনপি সরকার যদি মেনে না নেয় সেটি তাদের বড় ব্যর্থতা।